আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমরা দেখতেই পারতেছি হচ্ছে সোয়ান ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। সোয়ান ডায়াগ্রাম দেখবো কি তো 1950 এবং 60-এর দশকে একটা ইকোনমি কিভাবে একই সাথে ইন্টারনাল ব্যালেন্স এন্ড এক্সটার্নাল ব্যালেন্সে পৌঁছাইতে পারে সেটা আসলে একসাথে আলোচনা করার মতো কোনো ধারণা ছিল না। তো ট্রেভার সোয়ান নামের একজন লোক তিনি 1955 সালে এই সোয়ান ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে একই সাথে একটা ইকোনমি ইন্টারনাল ব্যালেন্স এন্ড এক্সটার্নাল ব্যালেন্সে পৌঁছাইতে পারে সেটা উনি দেখাইছেন। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সোয়ান ডায়াগ্রাম আসলে কি করে। সোয়ান ডায়াগ্রাম combines the internal balance and external balance to identify the real exchange rate and the amount of domestic consumption or expenditure that allows economy to simultaneously reach its internal and external balance. অর্থাৎ সোয়ান ডায়াগ্রাম কি দেখায়? ইন্টারনাল ব্যালেন্স এন্ড এক্সটার্নাল ব্যালেন্সের কম্বিনেশন। এটা এই ডায়াগ্রামে দুইটা ব্যালেন্সকে একসাথে উপস্থাপন করা হয়। যেমন আমাদের আইএসএলএম মডেলে হচ্ছে মানি মার্কেট ইকুইলিব্রিয়াম এবং গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা একসাথে দেখাইছিলাম। ঠিক একইভাবে আমরা এখানে সোয়ান ডায়াগ্রামে এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্সকে একসাথে দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের সোয়ান ডায়াগ্রাম বোঝার আগে তাহলে আমরা বুঝতে পারতেছি কি বুঝতে হবে ইন্টারনাল ব্যালেন্স এন্ড এক্সটার্নাল ব্যালেন্স। তো আমরা এখন দেখবো ইন্টারনাল ব্যালেন্স কি এন্ড এক্সটার্নাল ব্যালেন্স কি। Internal balance is the balance between unemployment and price stability, and external balance is the balance between foreign currency demand and foreign currency supply. আচ্ছা, তাহলে ইন্টারনাল ব্যালেন্স কি দেখায়? ইন্টারনাল ব্যালেন্স হচ্ছে আনএমপ্লয়মেন্ট এন্ড প্রাইস স্টেবিলিটির একটা ইকুইলিব্রিয়াম অবস্থা, ব্যালেন্স অবস্থা। আমরা জানি কি যে আমরা যদি আনএমপ্লয়মেন্ট কমাইতে চাই তাহলে প্রাইস কি হবে? ইনক্রিজ করতে থাকবে, ইনফ্লেশন দেখা দিবে, সেটা আমরা জানি। তো এই দুইটার একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, ব্যালেন্স সিচুয়েশন, যে জায়গায় আমি আনএমপ্লয়মেন্টও ধরে রাখতে পারছি, এমপ্লয়মেন্টও করতে পারতেছি, আনএমপ্লয়মেন্ট লিস্ট লেভেলে আছে, আবার আমার প্রাইসটাও কি স্টেবল পজিশনে আছে, সেটা হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স। আর এক্সটার্নাল ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স বিটুইন কারেন্সি সাপ্লাই এন্ড কারেন্সি ডিমান্ড। দ্যাটস মিন আমার হচ্ছে সহজে বোঝার জন্য আমরা বলতে পারি যে আমার এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের পরিমাণ সমান হইতে হবে। তাহলে হচ্ছে এক্সটার্নাল ব্যালেন্স দেখায় হচ্ছে আমার ট্রেড ব্যালেন্স, অর্থাৎ হচ্ছে আমার ফরেন কারেন্সি ডিমান্ড যতটুকু, ফরেন কারেন্সি সাপ্লাই ততটুকু হইতেছে। ফরেন কারেন্সি ডিমান্ড কেন হয়? আমি যদি ইম্পোর্ট করতে চাই তাহলে ফরেন কারেন্সি ডিমান্ড হয়, অর্থাৎ আমি ইম্পোর্ট করতে গেলে আমার ফরেন কারেন্সি দরকার। আর ফরেন কারেন্সি সাপ্লাই আমার কিভাবে হয়? এক্সপোর্টের মাধ্যমে। এক্সপোর্ট যদি আমি অন্যান্য গুডস এন্ড সার্ভিস করি তাহলে অন্যান্য দেশ থেকে আমার ফরেন কারেন্সি কি হবে? আমার কাছে আসবে। তাহলে এক্সটার্নাল ব্যালেন্স হচ্ছে এই ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের সমতা। এক্সটার্নাল ব্যালেন্স শুধু এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট কে বোঝায় না, আরো কিছু অ্যাকাউন্ট আছে। এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের কারেন্ট অ্যাকাউন্ট বলা হয়, এরকম ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। আমরা আপাতত জাস্ট ইম্পোর্ট আর এক্সপোর্ট দ্বারাই চিন্তা করি। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে ইন্টারনাল ব্যালেন্স বুঝলাম যে আনএমপ্লয়মেন্ট প্রাইস স্টেবিলিটির ব্যালেন্স, কিন্তু এটা জিনিসটা কি? এটা কি কি জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের বিষয়। আমাদের সোয়ান ডায়াগ্রামের সাথে এটা কিভাবে সম্পর্কিত? আমরা দেখছিলাম কি যে সোয়ান ডায়াগ্রাম কি করে, যে ইন্টারনাল ব্যালেন্স এন্ড এক্সটার্নাল ব্যালেন্সের সাপেক্ষে একটা অপটিমাম এক্সচেঞ্জ রেট এবং ডোমেস্টিক এক্সপেন্ডিচারের পরিমাণ ঠিক করে, যে পরিমাণের জন্য, যে এক্সচেঞ্জ রেট এবং ডোমেস্টিক এক্সপেন্ডিচারের জন্য আমার কি থাকবে? ইকোনমি ইন্টারনালিও ব্যালেন্স থাকবে, এক্সটার্নালিও ব্যালেন্স থাকবে। তাহলে আমাদের ইন্টারনাল ব্যালেন্স দেখায়, তাহলে আইবি মানে হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স, আইবি মানে ইন্টারনাল ব্যালেন্স। তো ইন্টারনাল ব্যালেন্স শিডিউল আর কার্ভ, রেখা বাংলায় কি দেখায়? ইন সোয়ান ডায়াগ্রামের মধ্যে কি দেখায়? রিপ্রেজেন্ট কম্বিনেশনস অফ রিয়েল এক্সচেঞ্জ রেট এন্ড ডোমেস্টিক অ্যাবসর্পশন। তাহলে কি দেখায়? ডিফারেন্ট কম্বিনেশন অফ exchange rate and domestic absorption for which the economy is in the internal balance. কোন কোন কম্বিনেশনের জন্য আমার ইকোনমি কি থাকবে? ইন্টারনালি ব্যালেন্স থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের এক্সচেঞ্জ রেট কি সেটা জানতে হবে এবং ডোমেস্টিক অ্যাবসর্পশন কি সেটা জানতে হবে। আচ্ছা, তো এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে আমার একটা কারেন্সি বিনিময় করে অন্য দেশের কারেন্সি কতটুকু পাবো, সেটা হচ্ছে কি? এক্সচেঞ্জ রেট। অর্থাৎ এক্সচেঞ্জ রেট হচ্ছে আমরা কি করবো? কারেন্সি আফটার এক্সচেঞ্জ করার পর আমরা যে কারেন্সি পাবো তাকে যদি কারেন্সি বিফোর এক্সচেঞ্জ, কারেন্সি
এক্সচেঞ্জ করার আগে যে যতটুকু কারেন্সি আমার ছিল সেটা দ্বারা ভাগ করে দিলে আমি এক্সচেঞ্জ রেট পাবো। উদাহরণস্বরূপ আমি বলি, ধরি আমাদের কাছে $5 আছে। কত ডলার আছে? $5। তাহলে আমি এক্সচেঞ্জ করে $5 এক্সচেঞ্জ করে আমি পাইছি হচ্ছে 750 টাকা। কত পাইছি? 750 টাকা। তাইলে এখানে কারেন্সি বিফোর এক্সচেঞ্জ কত? $5 এন্ড কারেন্সি আফটার এক্সচেঞ্জ কত? 750 টাকা। ডলার সাইন, এটা টাকা সাইন। তাইলে আমার এখানে কত দাঁড়াইতেছে? 150। তাহলে এক্সচেঞ্জ রেট কত? 150। সেটা দেখায় কি $1 সমান 150 টাকা। বুঝাইতে পারছি? অথবা আমি উল্টাও করতে পারি। উল্টা কিভাবে করতে পারি? আমি যদি টাকা দিয়ে ডলার নেই, তাহলে আমার কাছে, আমরা ধরি আমার কাছে 250 টাকা ছিল, আমি 250 টাকা দিয়ে $2 পাইছি। কয় ডলার পাইছি? $2। তাহলে এখানে কি হবে? কারেন্সি বিফোর এক্সচেঞ্জ হচ্ছে 250 টাকা, আর কারেন্সি আফটার এক্সচেঞ্জ হচ্ছে $2। তাহলে এটা হচ্ছে 1/150, সরি 1/125। 125 দ্বারা ভাগ করলে দশমিক একটা নাম্বার আসবে, মানে হচ্ছে 1 টাকা সমান 0.এত ডলার। বুঝাইতে পারছি? তা আমরা সাধারণত কি করি? ফরেন কারেন্সির সাপেক্ষে ডোমেস্টিক কারেন্সি কত সেটা প্রকাশ করি। এক্সচেঞ্জ রেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। তাহলে আমরা দেখতেছি যে একটা হচ্ছে আমার টাকার সাপেক্ষে ডলার কত, একটা হচ্ছে ডলারের সাপেক্ষে টাকা কত। তা আমরা সাধারণত আমরা কি করব? $1 সমান কত টাকা সেটাকে সেভাবেই আমরা এক্সচেঞ্জ রেট প্রকাশ করব। মানে ফরেন কারেন্সির 1 ইউনিটের বিনিময়ে আমি ডোমেস্টিক কারেন্সি কত ইউনিট পাবো সেটাই হচ্ছে আমরা সেভাবেই আমরা কি করব? এক্সচেঞ্জ রেট প্রকাশ করব। যেমন ফরেন কারেন্সি ডলারের 1 ইউনিটের বিনিময়ে আমি ডোমেস্টিক কারেন্সি টাকা 120 টাকা পাবো। তাহলে আমি বলবো কি যে এক্সচেঞ্জ রেট 120 টাকা, মানে $1 সমান 120 টাকা। ডোমেস্টিক অ্যাবসর্পশন আর ডোমেস্টিক এক্সপেন্ডিচার এক কথাই। তো ডোমেস্টিক অ্যাবসর্পশন হচ্ছে, আমরা এটা পড়ছি কস্ট ইকোনমির টোটাল ইনকাম বা টোটাল এক্সপেন্ডিচার যেটা, সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যাবসর্পশন। অর্থাৎ ডোমেস্টিক্যালি আমি কি পরিমাণ কনজিউম করি সেটা হচ্ছে ডোমেস্টিক অ্যাবসর্পশন। তো ডোমেস্টিক্যালি আমি কি করি? ডোমেস্টিক্যালি আমি কনজিউম করি, ইনভেস্ট করি, এন্ড গভর্নমেন্ট কি করে? খরচ করে। তো সেটা সবই কি ডোমেস্টিক্যালি তো কনজিউম হয়। তো সেটা হচ্ছে কি ডোমেস্টিক অ্যাবসর্পশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল ব্যালেন্স কি দেখায়, যে এক্সচেঞ্জ রেট এন্ড ডোমেস্টিক অ্যাবসর্পশনের কম্বিনেশন। অর্থাৎ এক্সচেঞ্জ রেট কত হলে আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন কত করতে হবে যদি আমি ইন্টারনালি ব্যালেন্স থাকতে চাই। আমরা হচ্ছে গ্রাফিক্যালি একটু দেখি। আচ্ছা, এদিকে আমার ভূমিকে কি ডোমেস্টিক অ্যাবসর্পশন, লম্বকে এক্সচেঞ্জ রেট, রিয়েল এক্সচেঞ্জ রেট। আচ্ছা, রিয়েল এক্সচেঞ্জ রেট আর এক্সচেঞ্জ রেটের পার্থক্য আমরা পরবর্তীতে পড়বো। আসলে আমরা ধরি এক্সচেঞ্জ রেট এইটাই, ঠিক আছে? আচ্ছা, রিয়েল এক্সচেঞ্জ রেট হচ্ছে, মানে আমি নমিনাল এক্সচেঞ্জ রেট কি $1 সমান 120 টাকা আমি বলে ফেলতে পারতেছি, কিন্তু আমি যদি এখানে আমার ইনফ্লেশন ইনক্লুড করি, বাংলাদেশ ইনফ্লেশন রেট, ইউএস ইনফ্লেশন রেট, এইসব ইনক্লুড করে যখন আমি প্রকাশ করবো তখন সেটাকে আমরা বলি রিয়েল এক্সচেঞ্জ রেট আর কি। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি? আমরা ধরি যে আমার এক্সচেঞ্জ রেট হচ্ছে 80 টাকা ধরি, ঠিক আছে? আর 80 টাকা এক্সচেঞ্জ রেট অবস্থায় আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন আমার ছিল এই পয়েন্টে। ধরি আমরা $5 বিলিয়ন আর $5 বিলিয়ন টাকা, যাই হোক, whatever, মানে এতটুক আমরা এই পয়েন্ট কি দেখাইতেছে, আমরা 80 টাকা এক্সচেঞ্জ রেট, $1 সমান 80 টাকা হইলে আমরা যদি ডোমেস্টিক্যালি $5 বিলিয়ন কনজিউম করি, C প্লাস I প্লাস G সমান যদি $5 বিলিয়ন হয়, এই পরিমাণ যদি আমরা কি করি? কনজিউম করি, এক্সপেন্ডিচার করি দেশের ভিতর, তাহলে আমার ইকোনমি কি হইব? ইন্টারনালি ব্যালেন্স থাকবো। অর্থাৎ আমার দেশে প্রাইস স্টেবিলিটিও থাকবো, দামও বাড়বে না, আবার কি আমার কিও থাকবে, এমপ্লয়মেন্টও থাকবে, ফুল এমপ্লয়মেন্টের কাছাকাছি থাকবে। তাই এটা কি আনএমপ্লয়মেন্ট এন্ড প্রাইস স্টেবিলিটির ব্যালেন্স হইতেছে আমার এই পয়েন্টে। যদি 80 টাকা এক্সচেঞ্জ রেট হয়, তাহলে আমরা যদি $5 বিলিয়ন
ডোমেস্টিক অ্যাবসর্পশন হয় তখন আমি ধরতেছি, এজিউম করতেছি যে আমার এখানে ব্যালেন্স থাকবে। এখন যদি এক্সচেঞ্জ রেট বেড়ে যায়, আমরা ধরি যে এক্সচেঞ্জ রেট বেড়ে গেল, 120 টাকা হয়ে গেল। তো এক্সচেঞ্জ রেট বাড়লে কি হয়? এক্সচেঞ্জ রেট বাড়লে এক্সপোর্ট কি করে? রাইস ইন এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেট বাড়ে তাহলে এক্সপোর্ট কি হইব? এক্সপোর্ট বাড়বো, ইম্পোর্ট কি হইব? কমবো। কেন কমবো? আচ্ছা, এক্সচেঞ্জ রেট ইনক্রিজ করা মানে কি? ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আমার কারেন্সির মূল্য কমে যাওয়া না? আমার আগে $1 সমান 80 টাকা ছিল, এখন $1 সমান কত? 120 টাকা। তাহলে টাকার মান, টাকার ভ্যালু কি হয়েছে? কমছে না? আগে 80 টাকা দিয়ে একটা ডলার কিনতে পারতাম, এখন 120 টাকা দিয়ে $1 কিনা লাগতেছে। তাহলে আমার টাকার ভ্যালু কি হয়েছে? কমছে। আচ্ছা, তাহলে টাকার ভ্যালু যদি কমে তাহলে আমার দেশের পণ্যের দামও কিন্তু কমবে। কিভাবে কমবে? আমার দেশের একটা পণ্যের দাম ধরি আমি 80 টাকা, যে কোনো জিনিস আমরা ধরি একটা জুতার দাম হচ্ছে 80 টাকা বাংলাদেশি। তো এইটা যদি ইউএস এর কোনো নাগরিক কিনতে চাইতো আগে, তাহলে তাকে কত ডলার দিতে হইতো? $1 দিতে হইতো, কারণ $1 সমান 80 টাকা ছিল। এখন $1 সমান কত? 120 টাকা। তাহলে এই 80 টাকার জুতা কিনতে কি তার $1 দিতে হবে? অবশ্যই না, তাই $1 চেয়ে কম দিতে হবে, কারণ সে তো $1 দিয়ে 120 টাকা পাবে, তো 80 টাকা দিয়ে জুতা কিনতে পারবে। তাহলে 80 টাকা সমান কি $1 চেয়ে বর্তমানে কমে গেছে না? মনে হয় 75 সেন্ট এরকম হবে। আচ্ছা, যাই হোক, তাহলে কি হয়েছে? বাংলাদেশি পণ্যের দাম ইউএসএ তে বা ফরেনে কমে গেছে। তাইলে আমরা ল অফ ডিমান্ড সম্পর্কে জানি যে দাম যদি কমে তাহলে কোনো পণ্যের চাহিদা কি হবে? বাড়বে। তাহলে বাংলাদেশি পণ্যের দাম যেহেতু তুলনামূলক সস্তা হয়ে গেছে অন্যান্য দেশে, বাংলাদেশি পণ্যের চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ ওইসব দেশ বাংলাদেশের পণ্য বেশি করে ক্রয় করা শুরু করবে। তাহলে আমার এক্সপোর্ট কি করবে? বেড়ে যাবে। একই সাথে আমরা যেহেতু আমাদের এক্সচেঞ্জ রেট যেহেতু বেড়ে গেছে, এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়াকে বলা হয় ডেপ্রিসিয়েশন। কারেন্সি ডেপ্রিসিয়েট করছে। তো কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে তাহলে কি হইব? আমরা ধরি কোন একটা পণ্যের দাম ইউএসএ তে ছিল $1, যে কোনো পণ্য হইতে পারে, সেটা একটা মোবাইল ফোন ধরি, মোবাইল ফোনের দাম তো এত কম হয় না, ধরি একটা মোবাইল ফোনের ব্যাটারির দাম ছিল $1, তো বাংলাদেশি টাকায় সেটার দাম কত? 80 টাকা ছিল। এখন যেহেতু এখন এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে, 120 টাকা হয়ে গেছে, তখন ওই ব্যাটারির দাম বাংলাদেশে কত পড়বে? 120 টাকা। যদি এখানে দাম নাও বাড়ে, মানে $1 থাকে, কিন্তু আমার দেশে কিনতে গেলে কত টাকা লাগবে? 120 টাকা লাগবে। তাইলে এখানে কি হইতেছে? আমরা দেখতেছি ফরেন গুডস এর প্রাইস আমার দেশে বেড়ে গেছে। তাহলে ফরেন গুডস এর প্রাইস যদি বেড়ে যায়, তো ল অফ ডিমান্ড অনুযায়ী কি হইব? চাহিদা কি হবে? চাহিদার পরিমাণ কমে যাবে না? যে 80 টাকা দামে আমরা ওই পণ্য যতটুকু কিনতাম, 120 টাকা দামে আসলে সেই ততটুকু কিনবো না, তার চেয়ে কম কিনবো। তাইলে যে ফরেন গুডস এর ডিমান্ড কমে যাবে। তো ফরেন গুডস এর যদি ডিমান্ড কমে যায়, ইম্পোর্ট কি আগের মতো হবে না? ইম্পোর্টও কমে যাবে। তাহলে ইম্পোর্ট কি হইতেছে? কমে যাইতেছে। এক্সপোর্ট বাড়তেছে, ইম্পোর্ট কমতেছে। তাহলে এক্সচেঞ্জ রেট যদি বাড়ে, তাহলে আমি দেখতেছি এক্সপোর্ট বাড়তেছে, ইম্পোর্ট কমতেছে। তাহলে এক্সপোর্ট যদি বাড়ে, তাহলে আমি যে পরিমাণ আগে প্রোডাকশন করতাম তার থেকে যতটুকু আমি নিজে কনজিউম করতাম, এখন কম কনজিউম করতে পারবো না, আমি তো অধিকাংশ বিক্রি করে দিচ্ছি। আমি যদি আগে 100টা কাপড় বানাইতাম, কতটা? 100টা, তার মধ্যে থেকে 10টা এক্সপোর্ট করতাম। কতটা এক্সপোর্ট করতাম? 10টা। তাহলে আমি 90টা কি করতে পারতাম? অ্যাবসর্ব করতে পারতাম, আমি নিজে বুক করতে পারতাম। এখন যদি আমি 20টা এক্সপোর্ট করি, তাহলে আমার জন্য থাকবে কয়টা? 80টা থাকবে না? তাহলে কি হয়েছে? ডোমেস্টিক অ্যাবসর্পশন এখন কি হয়েছে? কমে গেছে। আবার ইম্পোর্ট কি হইতেছে? আগের চেয়ে কম করতেছি। আগে যদি আমি 100 টন গম আমদানি করতাম, এখন আমি কি করতেছি? 90 টন গম আমদানি করতেছি। তাহলে আমি কি করতাম? 100 টন অতিরিক্ত গম আমি আগে কনজিউম করতাম, এখন কি করতেছি? 90 টন অতিরিক্ত গম কনজিউম করতেছি। তাহলে আমার কনজাম্পশন কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে যেহেতু এক্সপোর্ট বাড়তেছে, ইম্পোর্ট কমতেছে, তাহলে আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন, ডোমেস্টিক এক্সপেন্ডিচার কি হবে? কমে যাবে। আমরা দেখছি কমে গেছে। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট যদি বাড়ে, ডোমেস্টিক অ্যাবসর্পশন কি হবে? কমে যাবে। দেখা যাবে যে আমার আগে ছিল কি $5 বিলিয়ন, $5 বিলিয়ন ছিল আমার কনজিউম করার জন্য ডোমেস্টিক্যালি। এখন 120 টাকা যদি এক্সচেঞ্জ রেট হয়, তাহলে আমার দেখা যাবে যে
ধরেন $4 আছে, $4 পণ্য আছে, সরি $4 বিলিয়ন, $4 বিলিয়ন পণ্য আছে আমি ডোমেস্টিক্যালি অ্যাবসর্ব করার জন্য। যদি আমি ইন্টারনালি ব্যালেন্স থাকতে চাই, মানে হচ্ছে আমার প্রাইস স্টেবিলিটি থাকবে, আনএমপ্লয়মেন্টও থাকবে। আমি যদি এখনো আমার কি হয়েছে, এক্সপোর্টের চাহিদা বাড়ছে, আমি বেশি এখন বিক্রি করতে চাইতেছি, কম আমদানি করতে চাইতেছি, এই অবস্থায় যদি আমি আগের সমানই ভোগ করতে চাই তাহলে কি হইব, আমার প্রাইস স্টেবিলিটি আর থাকবে না, জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। কারণ হচ্ছে আমি বিক্রিও করতে চাইতেছি বেশি, কিন্তু আমি আগের সমানে ভোগ করতে চাইতেছি। তাইলে কি হবে, ডিমান্ডটা বেড়ে যাবে না? ডিমান্ড যদি বাড়ে তাহলে কি হবে, প্রাইস বেড়ে যাবে, ইনফ্লেশন দেখা দিবে। তো ব্যালেন্স রাখার জন্য আমরা দেখতেছি কি, যেহেতু আমার এক্সপোর্ট বাড়তেছে, ইম্পোর্ট কমতেছে, তাহলে আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন কি হচ্ছে, কমে যাইতেছে। ধরেন আগে $5 বিলিয়ন ছিল, এখন $4 বিলিয়ন। তো $4 বিলিয়ন কোথায়, যে এইখানে, এই। তাহলে আমরা যদি এই পয়েন্টগুলো আমি কানেক্ট করি, তাহলে আমরা কি পাবো, আইবি শিডিউল পাবো। অর্থাৎ আইবি শিডিউল কি হয়, ডাউনওয়ার্ড স্লোপিং হয়। তাহলে আইবি শিডিউল ডাউনওয়ার্ড স্লোপিং মানে কি, রিয়েল এক্সচেঞ্জ রেট যদি বাড়ে তাহলে ইন্টারনাল ব্যালেন্স থাকার জন্য আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন কি করতে হবে, কমে দিতে হবে। আমরা দেখছি কমে যায়, এক্সট্রা এক্সচেঞ্জ রেট বাড়লে এক্সপোর্ট বেড়ে যায়, ইম্পোর্ট কমে যায়, দ্যাটস মিন আমার ডোমেস্টিক অ্যাবসর্পশনও কি হবে, কমে যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে আইবি শিডিউল কি হয়, ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আর যদি আমার এক্সচেঞ্জ রেট কমে যায়, তাহলে আমার ভ্যালু যদি অ্যাপ্রিসিয়েশন করে, তাহলে ভ্যালু যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে কি হইব, যে আমার কারেন্সির ভ্যালু বেড়ে যাচ্ছে, তাহলে আমার দেশের পণ্যের দাম অন্যান্য দেশে বেড়ে যাবে, তাহলে অন্যান্য দেশ আমার দেশের পণ্য কম কিনবে, যেহেতু দাম বেশি, তাহলে এক্সপোর্ট কমে যাবে। অপরদিকে আমাদের জন্য কি হবে, আমরা দেখবো বিদেশি পণ্যের দাম আমাদের দেশে কমে গেছে, আমরা বেশি বিদেশি পণ্য ক্রয় করবো, তখন ইম্পোর্ট বেড়ে যাবে। যেহেতু ইম্পোর্ট বাড়তেছে, এক্সপোর্ট কমতেছে, তখন আবার ডোমেস্টিক অ্যাবসর্পশন বেড়ে যাবে, ডোমেস্টিক অ্যাবসর্পশন বাড়বে। তাহলে এই এক্সচেঞ্জ রেট যদি এদিকে কমে যায়, তাহলে ডোমেস্টিক অ্যাবসর্পশন বেড়ে যাবে। যদি এখানে $60 হয়, দেখা যাবে আমরা $6 বিলিয়ন কনজিউম করতে হবে ডোমেস্টিক্যালি, যদি আমরা ব্যালেন্সে থাকতে চাই। আমরা আশা করি বুঝতে পারতেছি ইন্টারনাল ব্যালেন্স। এখন আমাদের আছে কি, এক্সটার্নাল ব্যালেন্স। তাহলে আমরা কি দেখতে পারতেছি, ইবি শিডিউল। ইবি মানে হচ্ছে এক্সটার্নাল ব্যালেন্স শিডিউল। এক্সটার্নাল ব্যালেন্স শোস combinations of real exchange rate and domestic absorption for which the economy is in external balance. তাহলে এক্সটার্নাল ব্যালেন্স আমরা জানছি কি, এক্সটার্নাল ব্যালেন্স ইজ দ্য ব্যালেন্স বিটুইন ফরেন কারেন্সি ডিমান্ড এন্ড ফরেন কারেন্সি সাপ্লাই। তাহলে আমাদের হচ্ছে এক্সচেঞ্জ রেট কিরকম হলে, এক্সচেঞ্জ রেটের বিভিন্ন এককের জন্য বা বিভিন্ন মানের জন্য আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন কত করতে হবে যেন আমার ফরেন কারেন্সি ডিমান্ড এন্ড ফরেন কারেন্সি সাপ্লাই সমান থাকে। তাহলে আমরা গ্রাফিক্যালি একটু দেখি। আমরা ধরি আমাদের এক্সচেঞ্জ রেট ছিল $80, ঠিক আছে, এবং আমরা ধরতেছি আমরা আগে $5 বিলিয়ন কনজিউম করতাম ডোমেস্টিক্যালি, এবং আমাদের এক্সপোর্টের পরিমাণ এন্ড ইম্পোর্টের পরিমাণ সমান ছিল, অর্থাৎ ফরেন কারেন্সি ডিমান্ড এন্ড ফরেন কারেন্সি সাপ্লাই সমান ছিল, অর্থাৎ আমি ব্যালেন্সে ছিলাম। আমি এজিউম করছি যে $80 এক্সচেঞ্জ রেটে $5 বিলিয়ন কনজিউম করলে ডোমেস্টিক্যালি আমি এক্সটার্নাল ব্যালেন্সে থাকবো, অর্থাৎ আমার আমদানি এবং রপ্তানির পরিমাণ সমান থাকবে। এই পয়েন্ট। এখন আমরা যদি দেখি যে আমার এক্সচেঞ্জ রেট যদি বেড়ে যায়, আগে $80 ছিল, এখন যদি $120 হয়, তখন কি হবে? তো আমরা আগেই দেখছি যে আমার যদি এক্সচেঞ্জ রেট বাড়ে, তাহলে আমরা দেখছিলাম কি, যে এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট কমবে। তাহলে এক্সপোর্ট যদি বাড়ে, তাহলে আমার ফরেন কারেন্সি সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে না, আমার কাছে বেশি পরিমাণ ফরেন কারেন্সি চলে আসতেছে, যেহেতু আমি বেশি পরিমাণ বিদেশে বিক্রি করতেছি। অপরদিকে আমি কম পরিমাণ ইম্পোর্ট করতেছি, তাহলে আমার ফরেন কারেন্সি ডিমান্ড কি হচ্ছে, কমে যাচ্ছে না, যে আমার এখন কম ফরেন কারেন্সি খরচ করা লাগতেছে। তাহলে আমার কাছে কি থাকবে, এক্সেস ফরেন কারেন্সি থাকবে না। এখন আমি যদি $200 এক্সপোর্ট করি আর $100 ইম্পোর্ট করি, তাহলে $100 কি হইতেছে, আমার কাছে এডিশনাল থাকতেছে। তো আমার যদি এক্সচেঞ্জ রেট কি থাকে, $120 থাকে, আর আমি যদি $5 বিলিয়ন আগের সমানে যদি আমি কি করি, অ্যাবসর্ব করি, তাহলে আমার কি হইতেছে, আমার কাছে ফরেন কারেন্সি এডিশনাল থাকতেছে। কারণ হচ্ছে আমি $5 বিলিয়ন যদি রাখি, তাহলে আমার কি হইতেছে, যে আমি বেশি পরিমাণ এক্সপোর্ট করতেছি, কম পরিমাণ ইম্পোর্ট করতেছি, এবং আমদানি রপ্তানির পরিমাণ সমান।
মানে এখানে সমান থাকতেছে, কিন্তু বর্তমানে কিন্তু আর সমান থাকবে না। 80 টাকা এক্সচেঞ্জ রেটে সমান ছিল কি, এখন কিন্তু আর সমান থাকবে না। কারণ কি, এখন আমি বেশি এক্সপোর্ট করতেছি, কম ইম্পোর্ট করতেছি। তাহলে আমার কাছে কি আছে, এডিশনাল টাকা রয়েছে। তাহলে আমি এই টাকাগুলা দিয়ে কি করব, আমাদের ব্যালেন্স মানে কি সমান। আমার কাছে অতিরিক্ত টাকাটা কিন্তু ব্যালেন্স না, এটা ভালো জিনিস কিন্তু এটা ব্যালেন্স না। ব্যালেন্স হচ্ছে সমান থাকতে হবে, যত এক্সপোর্ট করব তত ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি 100 টাকার এডিশনাল ইম্পোর্ট করব। মানে আমার যদি 100 টাকা বলছে, $100 বলা উচিত ছিল, যে আমি যদি $200 এক্সপোর্ট করি, যে তাহলে আমার এক্সপোর্ট বৃদ্ধি পাইছে। আগে 80 টাকা এক্সচেঞ্জ রেটে আমরা ধরি, আমরা 150 টাকা এক্সপোর্ট করতাম, 150 টাকা ইম্পোর্ট করতাম, শেষ। এখন যেহেতু কি বাড়ছে, এক্সচেঞ্জ রেট বাড়ছে, আমরা এখন $200 এক্সপোর্ট করতেছি, $100 ইম্পোর্ট করতেছি। তাহলে $100 আমার কাছে অতিরিক্ত থাকতেছে। তো আমরা কি করব, এই $100 দিয়ে অতিরিক্ত ইম্পোর্ট করব না যদি আমি সমান করতে চাই। যেহেতু আমার কি আছে, এক্সপেন্ডিচার মানে এক্সেস ডলার আছে, এটা তো আমি আর খরচ করতে হবে। খরচ করলে সমান জিরো বানাইলে, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট সমান যদি জিরো হয়, তখন হচ্ছে কি আমার এক্সটার্নাল ব্যালেন্স হবে, অর্থাৎ X সমান M হইতে হইব। এখন যদি X সমান M যদি আমার $100 থাকে, তাহলে কি এটা ব্যালেন্স হইল না? তাহলে আমার কি করতে হবে, যে $100 ইম্পোর্ট করতে হইব। তাহলে আমার কি করতে হইব, যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টের মধ্যে কি করতে হইব, $100 যোগ করতে হইব। অর্থাৎ আমার এডিশনাল $100 এর ইম্পোর্ট করতে হইব। যদি ইম্পোর্ট করি, তাহলে আমার কাছে কি থাকবো, কোনো ফরেন কারেন্সি থাকবে না, মানে জিরো হইব, ব্যালেন্স হইব। তাহলে আমি যদি $100 এডিশনাল ইম্পোর্ট করি, তাহলে আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন কি হবে, বেড়ে যাবে না? আমি $100 অতিরিক্ত ইম্পোর্ট কিভাবে করব, যদি আমি ডোমেস্টিক কনজাম্পশন বাড়াই, তখনই তো করতে পারবো। অথবা আমি যদি করেই ফেলি, তাহলে তো আমার এগুলা তো ফেলে নষ্ট করবো না, কনজিউমও করবো, অ্যাবসর্ব করবো না। তাহলে দেখতেছি আমার যদি এক্সচেঞ্জ রেট বাড়ে, তাহলে আমার এক্সেস ফরেন কারেন্সি থাকে, এক্সেস ফরেন কারেন্সি দিয়ে আমার এডিশনাল ইম্পোর্ট করতে হবে। যদি আমি ইম্পোর্ট বেশি করি আগের চেয়ে, তাহলে আমার কি করতে হবে, ডোমেস্টিক অ্যাবসর্পশন বাড়াইতে হবে। তাহলে আমার 120 টাকা যদি হয়, তাহলে যদি আমি ব্যালেন্স করতে চাই, তাহলে আমি এডিশনাল ইম্পোর্ট করতেছি, তাহলে আমি ধরতেছি $6 বিলিয়ন আমার এখন কনজিউম করা লাগতেছে। মানে $1 বিলিয়ন আমি এক্সট্রা ইম্পোর্ট এখন করতেছি, কারণ $1 বিলিয়ন আমি ধরতেছি যে আমার হাতে অতিরিক্ত ছিল। তো এইগুলা দ্বারা আমি কি করছি, $1 বিলিয়ন পণ্য আমদানি করছি। তো এটা আমার কি করতে হবে, ভোগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি কি, এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধি পায়, তাহলে এক্সটার্নাল ব্যালেন্স, এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের পরিমাণ সমান রাখার জন্য আমার ডোমেস্টিক অ্যাবসর্পশন কি করতে হবে, বাড়াতে হবে। তাইলে আমার এক্সটার্নাল ব্যালেন্স শিডিউল কি হয়, আপওয়ার্ড স্লোপিং হয়। এক্সটার্নাল ব্যালেন্স আপওয়ার্ড স্লোপিং। এখন আমরা কি এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স বুঝতে পারছি। এখন আমরা সোয়ান ডায়াগ্রাম আঁকতে পারবো। তো সোয়ান ডায়াগ্রাম কি করে, কম্বাইন করে বোথ এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স কে। আমরা দেখছিলাম কি, যে ইন্টারনাল ব্যালেন্স ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আমরা এরকম একটা দুইটা ব্যালেন্স শিডিউল আঁকলাম। সোয়ান ডায়াগ্রাম কি দেখাচ্ছে, দুইটার কম্বিনেশন। অর্থাৎ আমার কান্ট্রিতে যদি আমি এই পরিমাণ রিয়েল এক্সচেঞ্জ রেট এবং এই পরিমাণ অ্যাবসর্পশন করি, তবে আমি উভয় ব্যালেন্সে থাকতে পারবো, এক্সটার্নাল ব্যালেন্স এন্ড দ্য সেম টাইম ইন্টারনাল ব্যালেন্সে থাকতে পারবো। কিন্তু যদি আমার এক্সচেঞ্জ রেট বেড়ে যায় এইখানে, তাহলে হয় আমি ইন্টারনাল ব্যালেন্স থাকবো, না হয় আমি এক্সটার্নাল ব্যালেন্সে থাকতে পারবো, দুইটাতে থাকতে পারবো না। ঠিক আছে? তো আমি যদি এক্সচেঞ্জ রেট বাড়ে, তাহলে আমি যদি ইন্টারনাল ব্যালেন্সে থাকতে চাই, তাহলে আমার কি করতে হইব, ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাইতে হইব। আর আমি যদি এক্সটার্নাল ব্যালেন্সে থাকতে চাই, তাহলে ডোমেস্টিক অ্যাবসর্পশন বাড়াইতে হইব। তাইলে সোয়ান ডায়াগ্রামে কি দেখায়, একটা পার্টিকুলার একটা কম্বিনেশন, একটা রিয়েল এক্সচেঞ্জ রেট এন্ড ডোমেস্টিক অ্যাবসর্পশনের কম্বিনেশন দেখায়। আর ইন্টারনাল ব্যালেন্সের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ব্যালেন্স, ইন্টারনাল ব্যালেন্সের প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে কি ইকুইলিব্রিয়াম। কিসের ইকুইলিব্রিয়াম, যে ইন্টারনাল ব্যালেন্স ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ইন্টারনালি আমার এক্সচেঞ্জ রেট এত হইলে R2 হইলে আমার এই পরিমাণ যদি কনজিউম করতাম, ইন্টারনালি ব্যালেন্স থাকতাম। এই এক্সচেঞ্জ রেটে এতটুকু কনজিউম করলে আমি ইন্টারনালি ব্যালেন্স থাকতাম। এই এক্সচেঞ্জ রেটে এতটুকু কনজিউম হলে ইন্টারনালি ব্যালেন্স থাকতাম।
তো প্রত্যেকটাতে ইন্টারনালি ব্যালেন্স, আবার এক্সটার্নাল ব্যালেন্সের প্রত্যেকটাতে কি এক্সটার্নাল ব্যালেন্স। কিন্তু দুইটা সাইমালটেনিয়াসলি যদি আমি পাইতে চাই তাহলে আমার একটা ফিক্সড একটা এক্সচেঞ্জ রেটে থাকতে হবে এবং ফিক্সড পরিমাণ অ্যাবসর্পশন করতে হবে। এতটুকু তো বুঝতে পারছি। তাইলে আমরা এই যে আমরা এটা কেন দরকার হয়েছে যে আমরা আগে আলাদা আলাদা যখন আলোচনা করছি তাহলে তো এক্সচেঞ্জ রেট অনেক কিছু হইতে পারছে। ইন্টারনাল ব্যালেন্সে আমার একটা নির্দিষ্ট এক্সচেঞ্জ রেটের দরকার নাই। এক্সচেঞ্জ রেট যদি বাড়ে কমে আমি ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাইয়া বাড়াইয়া কি করতে পারবো যে ইন্টারনালি ব্যালেন্স থাকতে পারবো। এক্সটার্নাল ব্যালেন্স হচ্ছে আমার অ্যাবসর্পশন যদি বাড়ে কমে এক্সচেঞ্জ রেট বাড়াইয়া কমে আমি কি করতে পারবো এক্সটার্নালি ব্যালেন্স থাকতে পারবো। কিন্তু দুইটা একই সাথে করা যাইতেছিল না। কারণ যে দুইটা আমরা আলাদা আলাদা পলিসি নিয়ে আলাদা ভাবে ঠিক করার চেষ্টা করতেছি, আলাদাভাবে ব্যালেন্সে থাকার চেষ্টা করতেছি। কিন্তু যখন আমরা একসাথে চিন্তা করলাম তাহলে দেখলাম কি না একটা পার্টিকুলার এক্সচেঞ্জ রেট থাকতে হবে এবং পার্টিকুলার পরিমাণ বুক করতে হবে ডোমেস্টিক্যালি। তখনই আমরা কি করব বোথ সাইমালটেনিয়াসলি এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্সে থাকতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের আরেকটা কনসেপ্ট বুঝতে হবে। এই যে সোয়ান ডায়াগ্রাম কে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? চারটা। 1 2 3 4। এখন চারটা অংশে কি দেখায় সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো আমি হচ্ছে সোয়ান ডায়াগ্রাম এঁকে ফেলছি, কিন্তু আমার আলাদা আলাদা দেখতে হবে। ইন্টারনাল ব্যালেন্সের ডানে কি বামে কি, এক্সটার্নাল ব্যালেন্সের ডানে কি বামে কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইন্টারনাল ব্যালেন্স। আমরা ধরছি আমরা এই পয়েন্টে আছি, এই পয়েন্টে আছি মানে হচ্ছে যে কোনো পয়েন্টে থাকাই তো ব্যালেন্স, ইন্টারনালি ব্যালেন্স। আমি এই এক্সচেঞ্জ রেট এই পরিমাণ ছিল আর এই পরিমাণ অ্যাবসর্ব করতেছি এবং ব্যালেন্স। এখন এক্সটার্নাল ব্যালেন্সের ডাইনের যে কোনো বিন্দু কি দেখায়? কোন ইকোনমি যদি এইখানে থাকে, এখানে থাকে মানে কি যে এই এক্সচেঞ্জ রেটে তার এই পরিমাণ অ্যাবসর্ব করলে তার কি ছিল ব্যালেন্স ছিল, কিন্তু সে তার চেয়ে বেশি পরিমাণ কি করতেছে অ্যাবসর্ব করতেছে। তাহলে A1 পরিমাণ অ্যাবসর্ব করলে তার কি হয় বোথ আনএমপ্লয়মেন্ট এন্ড প্রাইস স্টেবিলিটিটা ব্যালেন্সে থাকে। এখন যদি সে তার চেয়ে বেশি কনজিউম করে, বেশি অ্যাবসর্ব করে, তাহলে প্রোডাকশন বেশি করতে হইব। তাহলে আমরা জানি কি তার ব্যালেন্সের তুলনায় যদি বেশি প্রোডাকশন করতে যায় তাহলে প্রাইস স্টেবিলিটি থাকবো না, প্রাইস বাড়ি যাইব না, প্রাইস ইনক্রিজ করবো, ইনফ্লেশন দেখা দিব। অর্থাৎ কি আমি এই এক্সচেঞ্জ রেটে এই পরিমাণ যদি কনজিউম করি, ডোমেস্টিক অ্যাবসর্ব করি, তাহলে আমার প্রাইস স্টেবল থাকতেছে, সাথে সাথে আনএমপ্লয়মেন্টও আমার ব্যালেন্স লেভেলে থাকতেছে, অর্থাৎ মিনিমাম লেভেলে থাকতেছে। কিন্তু আমি যদি এর চেয়ে বেশি কনজিউম করি, আমার আনএমপ্লয়মেন্ট হয়তো আরেকটু কমবো, কিন্তু প্রাইস স্টেবল কিন্তু আর থাকতো না, ইনফ্লেশন দেখা দিবে। এই জায়গা পর্যন্ত আমাকে কি দেখাইছিল প্রাইস স্টেবল, কিন্তু স্টেবল প্রাইসের চেয়ে যদি আমি বেশি কনজিউম করা বাড়াই দেয়, উৎপাদন যদি আরো বাড়াইতে চাই, তাহলে আমার কি হইব ইনফ্লেশন দেখা দিবে। তাহলে ইন্টারনাল ব্যালেন্সের ডান দিকে কি দেখায়? ইনফ্লেশন দেখায়। কি দেখায়? ইনফ্লেশন। এখন কোন একজন ব্যক্তি আমরা ধরতেছি, বা কোন একটা ব্যক্তি না কোন একটা কান্ট্রি, যে এই এক্সচেঞ্জ রেটে A1 পরিমাণ অ্যাবসর্ব করলে তার কি হয় ইন্টারনাল ব্যালেন্স হয়। কোন কান্ট্রি যদি এই বিন্দুতে থাকে, অর্থাৎ এই এক্সচেঞ্জ রেটে সে কম পরিমাণ অ্যাবসর্ব করতেছে, তাইলে আমরা দেখতেছি কি এই এক্সচেঞ্জ রেটে A1 পরিমাণ অ্যাবসর্ব করলে বোথ আনএমপ্লয়মেন্ট এন্ড প্রাইস স্টেবিলিটিটা কি থাকে ব্যালেন্স থাকে। এখন যদি আমার প্রয়োজনের তুলনায় কম কনজিউম করি তাহলে আমার প্রোডাকশন কম হইব না, তাহলে আনএমপ্লয়মেন্ট কি হবে বেড়ে যাবে। কারণ কি যে এই পয়েন্টে কি দেখায় প্রাইসও স্টেবল, আনএমপ্লয়মেন্টও স্টেবল, অর্থাৎ মিনিমাম লেভেলে আছে। এখন আমি যদি তার চেয়ে কম কনজিউম করি, এই জায়গায় আনএমপ্লয়মেন্ট ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট আছে, এখন তার চেয়ে যদি কম কনজিউম করি দ্যাটস মিন কি আমি কম প্রোডাকশন করতেছি। কম প্রোডাকশন করলে লেবার কি লাগবে বেশি না, লেবার কম লাগবে, তাহলে কি হবে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট দেখা দিবে। তাহলে ইন্টারনাল ব্যালেন্সের বাম দিকে কি দেখায়? আনএমপ্লয়মেন্ট দেখায়। কারণ হচ্ছে আমি যতটুকু প্রয়োজন আনএমপ্লয়মেন্ট না রাখার জন্য যতটুকু অ্যাবসর্ব করা প্রয়োজন আমি তার চেয়ে কম অ্যাবসর্ব করতেছি, তাহলে প্রোডাকশনও কম হইতেছে। তাহলে ইন্টারনাল ব্যালেন্সের বাম দিকে কি দেখায়? আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো ইন্টারনাল ব্যালেন্সের ডানে হচ্ছে ইনফ্লেশন, বামে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এখন এক্সটার্নাল ব্যালেন্সের ডানে কি দেখায় বামে কি দেখায় আমরা দেখছি।
আমরা ধরি যে এই একটা এক্সচেঞ্জ রেট আমার ছিল, যে এই এক্সচেঞ্জ রেটে আমি যদি এই পরিমাণ ডোমেস্টিক্যালি অ্যাবজর্ব করতাম, তাহলে এক্সপোর্ট আর ইম্পোর্টের পরিমাণ আমার কি থাকতো, সমান থাকতো। এখন আমি যদি তার চেয়ে বেশি পরিমাণ কনজিউম করতে চাই, অ্যাবজর্ব করতে চাই এই বিন্দুতে, তাহলে কি হইতেছে, আমি যে যতটুকু কনজিউম করলে আমার এক্সপোর্ট আর ইম্পোর্ট সমান হয়, আমি তার চেয়ে বেশি কনজিউম করতেছি, তাইলে কি করতেছি, আমি বেশি ইম্পোর্ট করতেছি না। আমি কিভাবে বেশি অ্যাবজর্ব করতে পারবো, বেশি ইম্পোর্ট করিয়া আর কম এক্সপোর্ট করিয়া। তাহলে আমি যদি বেশি ইম্পোর্ট করি এবং কম এক্সপোর্ট করি, তাহলে আমার ফরেন কারেন্সি কি থাকবে, ডেফিসিট থাকবে না। যে আমি বেশি ইম্পোর্ট করতেছি, আমার বেশি টাকা, ফরেন কারেন্সি ডিমান্ড বেশি, ফরেন কারেন্সি সাপ্লাই কম, তাহলে আমি বেশি দিতে যাচ্ছি কিন্তু আমি পাইতেছি কম, তাইলে আমার কাছে কি থাকবে, ফরেন কারেন্সি ডেফিসিট থাকবে, ডেফিসিটই থাকবো। তাহলে এক্সটার্নাল ব্যালেন্সের ডানে দেখা হচ্ছে ডেফিসিট, কি দেখায়, ডেফিসিট। আর আমি যদি কি করি, তার চেয়ে কম কনজিউম করি, অ্যাবসর্ব করি, আমি দেখতেছি হচ্ছে এই এক্সচেঞ্জ রেটে আমি যদি A1 পরিমাণে অ্যাবসর্ব করি, তাহলে আমি ব্যালেন্স থাকবো, আমার কাছে এক্সপোর্ট যত ইম্পোর্টও তত। এখন যদি আমি তার চেয়ে কম পরিমাণে অ্যাবসর্ব করি, মানে আমি কম ভোগ করতেছি ডোমেস্টিক্যালি, তাহলে আমি কি করতেছি, কম ভোগ করা মানে কি, আমি ইম্পোর্ট কম করতেছি আর এক্সপোর্ট বেশি করতেছি। মানে কম আমি কিভাবে কনজিউম করব, যে বেশি বিক্রি করে দিচ্ছি তাই আমার জন্য কম থাকবে, এবং আমি বিদেশ থেকে কম আনতেছি তাহলে কম ভোগ করতেছি। তাহলে আমার এখানে কি হইতেছে, যেহেতু আমি বেশি এক্সপোর্ট করতেছি কম ইম্পোর্ট করতেছি, তাহলে আমার কাছে এক্সেস ফরেন কারেন্সি থাকবে, আমার কাছে ফরেন কারেন্সি সারপ্লাস থাকবে। কি থাকবে, সারপ্লাস। তাইলে আমরা দেখতে পেলাম যে এক্সটার্নাল ব্যালেন্সের ডানে ডেফিসিট দেখায়, বামে সারপ্লাস দেখায়। তাইলে সোয়ান ডায়াগ্রাম যদি আমরা আবার একসাথে দেখাই, এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স, তাইলে কি দেখাবে, এই জোনে কি দেখাবে, এটা যেহেতু ইন্টারনাল ব্যালেন্সের ডানে, তাহলে এইখানে কি ইনফ্লেশন। আর এটা যেহেতু এক্সটার্নাল ব্যালেন্সের বামে, এক্সটার্নাল ব্যালেন্সের বামে না, তাহলে এখানে কি থাকবে, সারপ্লাস। এইখানে কি 2 নাম্বার জোনে হচ্ছে ইন্টারনাল ব্যালেন্সের ডানে, তাহলে কি হচ্ছে, ইনফ্লেশন। আবার এক্সটার্নাল ব্যালেন্সেরও ডানে, এক্সটার্নাল ব্যালেন্সের ডানে না, তো এক্সটার্নাল ব্যালেন্সের ডানে থাকলে কি হবে, ডেফিসিট। এখানে কি হইতেছে, 3 নম্বরে হচ্ছে ইন্টারনাল ব্যালেন্সের বামে, ইন্টারনাল ব্যালেন্সের বামে, তো ইন্টারনাল ব্যালেন্সের বামে কি থাকে, আনএমপ্লয়মেন্ট থাকে। এবং এটা কি এক্সটার্নাল ব্যালেন্সের ডানে, এক্সটার্নাল ব্যালেন্সের ডানে, তাহলে এখানে কি আছে, ডেফিসিট আছে। এখানে ইন্টারনাল ব্যালেন্সের বামে মানে আনএমপ্লয়মেন্ট, এবং এক্সটার্নাল ব্যালেন্সেরও বামে, এক্সটার্নাল ব্যালেন্সেরও বামে, তাহলে সারপ্লাস। তাহলে আমরা কি করতে পারি, 4টা জোনে ভাগ করতে পারি সোয়ান ডায়াগ্রামে, যে আমরা বুঝতে পারি একটা কান্ট্রি কোন পজিশনে আছে। যদি কোনো কান্ট্রি এই পজিশনে থাকে এইখানে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই দেশে ইনফ্লেশনারি প্রেসার আছে এবং সাথে সাথে ওই দেশে ফরেন কারেন্সি ডেফিসিটে আছে। যেমন বর্তমানে বাংলাদেশ, তো বাংলাদেশে আমরা দেখছি কি, যে আমাদের এখানে ইনফ্লেশনারি প্রেসারও আছে, অর্থাৎ আমাদের বর্তমান এক্সচেঞ্জ রেটে যে পরিমাণ অ্যাবসর্ব করার কথা আমরা তার চেয়ে বেশি অ্যাবসর্ব করতেছি, যার ইনফ্লেশনারি প্রেসার। এবং আমরা দেখতেছি এক্সটার্নাল ব্যালেন্সও ডেফিসিট আছে, অর্থাৎ আমরা এক্সচেঞ্জ রেটে যে পরিমাণ কি করার কথা, অ্যাবসর্ব করার কথা, আমরা তার চেয়ে বেশি অ্যাবসর্ব করতেছি। এটা তো বুঝতে পারছি, কোন দেশ যদি এইখানে থাকে তাহলে সে কি করতেছে, ইন্টারনাল ব্যালেন্স পাওয়ার জন্য ইন্টারনাল ব্যালেন্সের চেয়ে বেশি কনজিউম করতেছে, অর্থাৎ তার এখানে ইনফ্লেশন দেখা দিবে। এবং কিন্তু তার এখানে কি আছে, যেহেতু সে এক্সটার্নাল ব্যালেন্সের বামে অবস্থান করতেছে, তার কাছে এক্সেস ফরেন এক্সচেঞ্জ থাকবে, সারপ্লাস থাকবে। তো সে কি করতে পারে, সে যদি এক্সটার্নাল ব্যালেন্সে যায় এই ফরেন কারেন্সি দ্বারা, তো সে আবার কি করতে পারে, বেশি পরিমাণ কনজিউম করতে পারে। তো এইখানে যদি যায় তাহলে কিন্তু তার ইন্টারনাল ব্যালেন্স থেকে আরো দূর যাবে। আচ্ছা, তখন এইখানে তার সারপ্লাস কমাইতে গেলে ইনফ্লেশন আরো বাড়বে। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, আমরা এতটুকু জানা দরকার যে বাংলাদেশের কন্ডিশন কোথায়। বাংলাদেশের কন্ডিশন হচ্ছে ইনফ্লেশন এবং ডেফিসিট উভয়, মানে আমরা এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স উভয়ের ডান দিকে আছে। মানে আমরা দুই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যালেন্স থাকার জন্য যে পরিমাণ অ্যাবসর্ব করার প্রয়োজন তার চেয়ে বেশি পরিমাণ অ্যাবসর্ব করতেছি। তো আমরা ধরে নেই আমরা বাংলাদেশ এইখানে আছে, কোথায় আছে, এখানে আছে। তাহলে এইখান থেকে
যদি আচ্ছা এটারে আমরা ধরি বাংলাদেশ এখানে আছে, তো বাংলাদেশ যদি এখানে থাকে তাহলে আমরা চাই কি করতে, এইখানে যাইতে চাই না, মানে উভয় এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স সাইমালটেনিয়াসলি আমরা অ্যাচিভ করতে চাই। তাহলে যদি সাইমালটেনিয়াসলি অ্যাচিভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে আমরা ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাই দিতে পারি। তাহলে আমরা যদি ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাই দেই কই আসবো? এখানে আসবো না, এই পয়েন্টে। তাহলে আমরা কি পাইতেছি? ইন্টারনাল ব্যালেন্স পাইতেছি, এক্সটার্নাল ব্যালেন্স কিন্তু পাইতেছি না। আবার যদি আমরা এক্সচেঞ্জ রেট বাড়াই, আমরা বললাম না আমরা এক্সচেঞ্জ রেট বাড়াবো, ঠিক আছে? তো আমরা এক্সচেঞ্জ রেট বাড়ালে কি পাবো? এই যে আমরা হচ্ছে এক্সটার্নাল ব্যালেন্স অ্যাচিভ করতে পারবো। যদি আমরা ওই যে এক্সচেঞ্জ রেট বাড়াইতে থাকি, আমরা ফরেন কারেন্সি ডেফিসিটে আছি, এই জন্য আমরা বলতেছি যে ডেফিসিট থেকে উত্তরণের জন্য ডিপ্রিসিয়েশন করতে থাকি, ডেভেলু করতে থাকি টাকা। 120 থেকে $1 সমান 120 থেকে 150 নেই, তাহলে এক্সপোর্ট আরো বাড়বো, ইম্পোর্ট আরো কমবো। আমরা কি করবো? এক্সটার্নালি ব্যালেন্সে যাবো ঠিক হই, কিন্তু ইন্টারনাল ব্যালেন্সের অবস্থা ভয়াবহ হয়ে যাব। মানে তখন দেখা যাবে এখানে আরো দূর না, যে ইনফ্লেশন খুবই মানে মারাত্মক ইনফ্লেশন দেখা দিবে, যে অনেক দূরে চলে যাবো। আচ্ছা, তো আমরা দেখতেছি কিটা শুধুমাত্র একটা পলিসি নিয়ে আমরা সাইমultaneously দুইটা ব্যালেন্সে যাইতে পারবো না। তখন আমাদের জন্য প্রয়োজন হয় 3 বার্জেন রুল। কি 3 বার্জেন রুল? 3 বার্জেন রুল অনুযায়ী কি আমাদের যতগুলা টার্গেট থাকবে আমাদেরকে অন্তত পক্ষে ততগুলা ইনস্ট্রুমেন্ট দরকার। তাহলে আমার এখানে টার্গেট করা দুইটা, সাইমultaneously ইন্টারনাল ব্যালেন্সও থাকতে চাইবো, এক্সটার্নাল ব্যালেন্সও থাকতে চাইবো। তাহলে আমার ইনস্ট্রুমেন্টও কি করতে হবে? দুইটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে। অর্থাৎ আমার একই সাথে যদি আমি শুধুমাত্র ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাই তাহলে কিন্তু আমি বোর কিনতে পারবো না। যদি ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাইটা ধরেন ই বিন্দুতে ছিলাম, তাহলে আমি সি বিন্দুতে যাব। ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাইলে মানে হচ্ছে আমি যদি এক্সপেন্ডিচার রিডিউসিং পলিসি নেই তাহলে আমার কি হবে? ই থেকে সি তে আসবো, ইন্টারনালি ব্যালেন্সে আসবো ঠিকই, বাট এক্সটার্নালি ব্যালেন্সে যাব না। অথবা যদি আমি আরো কমাইতে চাই, আমি এক্সটার্নাল ব্যালেন্সে যাবই, এক্সটার্নাল ব্যালেন্সে আমি ঠিকই আসতে পারবো, কিন্তু তখন ইন্টারনাল ব্যালেন্স আবার থাকবে না। আমার ফরেন কারেন্সি ডিমান্ড এন্ড ফরেন কারেন্সি সাপ্লাই ঠিকই পাবো, কিন্তু আমার দেশে প্রচুর বিরাট আনএমপ্লয়মেন্ট দেখা দিবে, কারণ ইন্টারনাল ব্যালেন্স থাকার জন্য আমার এই পরিমাণ দরকার, আমি তার চেয়ে অনেক কম করতেছি, তাহলে প্রোডাকশন অনেক কম হইব, আনএমপ্লয়মেন্ট দেখা দিবে। আচ্ছা, আবার যদি আমি এই জায়গা থেকে যদি আমি কি করি? এক্সচেঞ্জ রেট বাড়াই, অর্থাৎ এক্সপেন্ডিচার সুইচিং পলিসি যদি নেই, তাহলে আমি হচ্ছে এই জায়গা থেকে এই বিন্দু থেকে ধরেন বি বিন্দুতে আসলাম, তখনও দেখতেছি আমি এক্সটার্নালি ব্যালেন্স পাইতেছি, ইন্টারনালি ব্যালেন্স পাইতেছি না। অর্থাৎ ফরেন কারেন্সি ডিমান্ড এন্ড ফরেন কারেন্সি সাপ্লাই আমার অ্যাচিভ হইতেছে সমান, কিন্তু ইন্টারনাল ব্যালেন্স থাকবে না, প্রচুর হিউজ ইনফ্লেশনের প্রেসার দেখা দিবে। আচ্ছা, তাইলে আমি যাইতে চাই কোথায়? এই বিন্দুতে, এ বিন্দুতে। এ বিন্দুতে আমি কিভাবে যাব? যদি আমি এইভাবে আসতে পারি, এইভাবে আমি কিভাবে আসবো? একই সাথে আমার কি করতে হবে? ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাতে হবে এবং একই সাথে এক্সচেঞ্জ রেট বাড়াতে হবে। এক্সচেঞ্জ রেট বাড়াতে হবে এবং ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাইতে হবে। যেহেতু আমার টার্গেট দুইটা, তাহলে আমার একই সাথে ইনস্ট্রুমেন্টটাও কয়টা নিতে হবে? দুইটা নিতে হবে। তখন আমি অ্যাচিভ করতে পারবো। যেমন বর্তমানে বাংলাদেশ যা করার চেষ্টা করতেছে, আমরা দেখতেছি যে টাকা ধীরে ধীরে ডিভ্যালু হইতেছে, এক্সচেঞ্জ রেট বাড়তেছে। যেমন 3-4 বছর আগেও $1 সমান 86 টাকা ছিল, কিন্তু বর্তমানে 120 টাকা অফিসিয়ালি, বাট এই যে পেপার দেখবেন যে ব্যাংকগুলা আসলে 125 টাকা করে এলসি খুলতেছে। তো $1 সমান 125, এটা ধীরে ধীরে বাড়তেছে। এটা 2-3 দিন আগে 124-123 টাকা এলসি খুলতে পারতো, মানে 125 টাকা। তাহলে কি এক্সচেঞ্জ রেট বাড়তেছে? কিসের জন্য? যে আমি এক্সটার্নাল ব্যালেন্সে যাইতে হইব। আমি কিন্তু এক্সটার্নালি ব্যালেন্সে না, ডেফিসিটে আছি। মানে হিউজ পরিমাণ কি আছে? ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। এবং আমরা দেখতেছি আমাদের দেশে বর্তমানে ইনফ্লেশনের প্রেসার আছে, ইনফ্লেশন অনেক বেশি, 10%-এর চেয়ে বেশি। তাহলে আমাদের কি করতে হবে? ডোমেস্টিক অ্যাবসর্পশন কমাইতে হবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের যে গভর্নর আছে বা সরকার আছে, সেগুলা কি করতেছে? কন্ট্রাকশনারি পলিসি নিচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়াই দিচ্ছে, তারপরে হচ্ছে মানে কন্ট্রাকশনারি পলিসি নিচ্ছে যেন আমার ডোমেস্টিক এক্সপেন্ডিচার কি হয়? কমাই দেয়। যেমন সরকারে কি করতেছে? এক্সপেন্ডিচার কমাই দিচ্ছে, উন্নয়ন অনেক প্রকল্প বাদ দিয়ে দিচ্ছে। কিসের জন্য? যেন ডোমেস্টিক অ্যাবসর্পশন কমে আমরা যেন ইন্টারনাল ব্যালেন্সের কাছাকাছি চলে আসতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সোয়ান ডায়াগ্রাম। তো সোয়ান ডায়াগ্রাম কি দেখায়? যে
একই সাথে সাইমালটেনিয়াসলি আমরা কিভাবে এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্সে পৌঁছাইতে পারি। তাহলে এটা কম্বিনেশন অফ এক্সটার্নাল ব্যালেন্স এন্ড ইন্টারনাল ব্যালেন্স দেখায়। তো আমাদের পড়া এই পর্যন্তই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4টা জোন যে বাদ করছিলাম না, 4টা জোন আমাদের মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবং এই যে এখান থেকে কোনো একটা জায়গা থেকে যে আমরা শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে যে আমরা ইকুইলিব্রিয়ামে আসতে পারি না, সেটা আমাদের বুঝতে হবে এবং সেটা পরীক্ষায় আসতে পারে। যে এটা যে 3 ভার্জেন রুল, যে আমাদের যে এটা এখানে যেহেতু আমার টার্গেট 2টা, তো একই সাথে আমার 2টা ইনস্ট্রুমেন্ট নিতে হবে। একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি একই সাথে 2টা টার্গেটে পৌঁছাতে পারবো না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে যে অ্যাসাইনমেন্ট প্রবলেম, আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক অ্যাসাইনমেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।